লাইফে ফার্স্ট টাইম ক্লাবে যাব, আমার তো ভাবতেই খুশি খুশি লাগছে। রুশি বুঝতে পারলো ওদের এত আগ্রহের কারণ। টিনেজারদের স্বভাবই হচ্ছে সবকিছুতে অদম্য কৌতূহল। জিনিসটা ভালো হোক বা না হোক, সবকিছু একবার না একবার ট্রাই করে দেখাই চাই। তাই হয়তো জীবনের প্রথম সিগারেট ছেলেরা কৈশোরেই খায়, কিন্তু ক্লাবে কোনভাবে কোন জিনিস নয় সেটা রুশি ঢের বুঝতে পারলো। কিন্তু ভাবলো বান্ধবীরা এত করে যখন বলছে যাওয়াই যায়, অল্প কিছুক্ষণ থেকে না হয় চলে আসবে। বাবাকে ফোন করে জানিয়ে দিয়েছে যে ওর বান্ধবীর বাসা থেকে পড়াশোনা করবে আজকে। ওরা সে ক্লাবের সামনে যেতেই ওদের গার্ডরা ভেতরে ঢুকতে দিল। ওর বান্ধবীরা কিছু একটা ওয়েস্টার্ন ড্রেস পরলেও ওর পোশাকগুলো বাঙালিয়ানাই ছিল, তাই ক্লাবের মানুষগুলো ওর দিকে কেমন করে যেন তাকাচ্ছিল। রুশি চুপচাপ এক কর্নারে বসে ওর ফ্রেন্ডদের ডান্স দেখছিল। ওর হাতে সফট অরেঞ্জ জুস ছিল যা ওর ফ্রেন্ড অর্ডার করে দিয়েছিল। ওর কিছুক্ষণের মাঝে নিজের ফ্রেন্ডদের কিছু ছেলের সাথে কথা বলতে দেখলো, যা ওর ভালো ঠেকলো না। তাই ও তিথির কাছে গিয়ে কানে কানে বলল যে ও বাড়ি ফিরে যেতে চায়, কিন্তু তিথি বলল ও একটু ওয়াশরুমে যাবে। ওর সাথে যেন রুশি যায়। ওয়াশরুম থেকে ফিরেই বাসায় চলে এই মর্মে তিথির সাথে দোতলায় একটি রুমে যায়। ক্লাবের রেস্ট রুমের ব্যবস্থা আছে তা দেখে রুশি অবাক হয়। আফটার অল দামি ক্লাব। তিথি ওর হাত ধরে বলে, তুই এখানে বস, আমি ফ্রেশ হয়ে আসছি। রুশি মাথা নাড়িয়ে খাটের উপর বসে পড়ে। ব্যাগ থেকে ফোন বের করে ফেসবুক স্ক্রল করতে থাকে। ওর কেন জানি মাথা ঝিমঝিম করছে আর খুব ঘুম পাচ্ছে। প্রায় 10 মিনিট পর যখন তিথি বেরোলো না, তখন ওয়াশরুমে দরজায় নক করতেই তিথি বলে আরেকটু সময় লাগবে ওর। রুশি আগের জায়গায় গিয়ে বসে পড়ে। ওর চোখের সামনে সবকিছু কেমন যেন অস্পষ্ট হতে লাগলো। অনেক চেষ্টা করেও চোখ খুলে রাখতে পারছিল না। ঘুমে এক প্রকার ঝিমোচ্ছিল ও, তাই বিছানায় শুয়ে পড়ল। ওর ধারণা তিথি বের হলে ওকে ডেকে দিবে। কতক্ষণ সময় অতিবাহিত হয়েছে ও জানে না, তবে ও টের পাচ্ছিল ওর শরীর গরম হয়ে আছে, রীতিমতো ঘাম ছিল, কিন্তু চোখ মেলে তাকানোর ক্ষমতা ছিল না। কেউ একজন ওকে ডাকছিল, বিছানা থেকে উঠতে বলছিল, কিন্তু ও চোখ মেলে তাকাতে পারছিল না। ওর মনে হচ্ছিল ও একটা মেয়ে ছিল, ঝাপসা চোখে, লম্বা চুল, মেয়েলি পারফিউম আর কণ্ঠ। তার উপর আর কি কিছু হয়েছে মনে নেই। সকালের মৃদু আলো চোখে পড়তেই ও চোখ মেলে তাকায়। বিরক্তি নিয়ে চারপাশে তাকালো আর বুঝতে পারলো ও বাসায় নেই। ও চারপাশে তাকিয়ে তিথিকে খুঁজছিল, কিন্তু পায়নি। নিজের শরীর হালকা মনে হতেই সবকিছু ক্লিয়ার হয়ে গেল। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে, মানে সেখানে কেউ শাওয়ার নিচ্ছে। ওই মুহূর্তে কি করা উচিত ওর মাথা কাজ করছিল না। শুধু জানে এখান থেকে বেরোতে হবে, যে কোনো মূল্যে বেরোতে হবে। নিজের জামা কাপড় ঠিক করে পার্স নিয়ে দৌড়ে বেরিয়ে গেল সেখান থেকে। চারপাশের মানুষ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল, তাই স্কার্ফ মাথায় দিয়ে মুখ ঢেকে বেরিয়ে গেল সেখান থেকে। ওর সেখানে শরীর কাঁপছে। কাল রাতের ঘটনা ভাবার পর সাহস পাচ্ছে না কিছুতেই। গলা বেয়ে পানি পড়ছে। এই পর্যন্ত প্রায় 20 বারের মতো তিথিকে কল করেছে, কিন্তু বারবারই নাম্বার ব্যস্ত দেখাচ্ছে। তিথি ওই অবস্থায় কোনো রকম বাসায় চলে আসে, আর আসাতেই পালক মায়ের কাজ করায় দাঁড়াতে হয়েছে। অনেক কথা শুনেছে জন্ম নিয়েই, যেমন নিশ্চিত কারো পাপের ফসল তাই ফেলে গেছে, আর এখন আমাদের ঘাড়ে এসে জুটেছে। রুশি মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এসব কথা জবাব দিতে কখনোই ইচ্ছে করে না, কারণ ও জানে কেননা ওর বাবা ওকে ফেলে চলে গেছে। হয়তো এমন কিছুই হয়েছিল। তাই কিছুক্ষণ লেকচার শোনার পর ও নিজের রুমের দিকে যায়। একের পর এক ফোন দিতে থাকে কি হয়েছে তা জানার জন্য, কিন্তু তিথি ধরেনি। প্রায় এভাবে অনেকদিন কেটে যায়। স্নেহা, তিথি দুজনকে ফোন দেয়, কিন্তু কেউ ধরে না। রুশি বুঝতে পারে ওরা ইচ্ছে করে এমন করছে ওর সাথে, কিন্তু রুশির খারাপ লাগছে শেষ পর্যন্ত তিথিও এমন করলো। ও তিথিকে নিজের ফ্রেন্ড কম বোন বেশি মনে করত, আর সে কি করে এমন জঘন্য খেলা খেললো ওর সাথে। আর ওই লোকটি, ওর অবস্থা দেখে একবারও দয়া হয়নি তার মনে হয়নি এই অসহায় মেয়েটি ছেড়ে দেই। সব ক্ষেত্রে সুযোগ পেলেই কেন তার সদ্য ব্যবহার হবে। কিছু কিছু সময় এটাও তো ভাবা যায় যে এই মেয়েটি কারোর ঘরের সম্মান, তার ভবিষ্যৎ স্বামীর আমানত, তাকে ছেড়ে দেই
কারণ আর যাই হোক সে সময় ওর পরিস্থিতি দেখে যে কেউ বুঝতে পারবে যে ও ইচ্ছে সে জায়গায় যায়নি। কিন্তু তাকে আর কি বলবে যেখানে নিজের কাছের মানুষটি ধোঁকা দিল, ওর এত বড় সর্বনাশ করলো। রুশির কাছে নিয়তি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না। তার উপর ওর বেবি। আর যাই হোক এমন কিছু ও ডিজার্ভ করে না। খুব কি ক্ষতি হতো যদি এমনটা না হতো ওর সাথে। গত 1 মাসের কথা ভাবতেই ওর চোখ ভরে এলো। ওর এখনো মনে হচ্ছে ও স্বপ্ন দেখছে। এমন কিছু হয়নি ওর সাথে। চোখ মেললেই এই দুঃস্বপ্ন কেটে যাবে, কিন্তু বাস্তবতা বড্ড কঠিন। হাজার চাইলেও বদলানো সম্ভব নয়। রুশির চোখ দুটি লাল হয়ে আছে, যাতে ফুটে উঠেছে রাগ, ঘৃণা, অভিমান আর অসহায়ত্ব। শায়নের এই চোখের ভাষা পড়তে কষ্ট হয়নি। ও বুঝতে পারছে ওর একটা ভুলের কারণে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। লজ্জায় শায়ন মাথা নিচু করে ফেলছে, কিন্তু ও যা করছে ইচ্ছে করে তো করেনি। ওর কিছু ফ্রেন্ডদের সাথে 1 মাস আগে ও ক্লাবে গেছিল কোম্পানির 5 বছর পূর্তি সেলিব্রেট করতে। যেহেতু ক্লাবটি ওর একটি বন্ধু ছিল, তাই ওদের সবার জন্যই সেখানে আগে থেকে রুম বুক করা ছিল। যেহেতু খুশির মুহূর্ত ছিল, তাই ফ্রেন্ডদের রিকোয়েস্টে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। কিন্তু এটাতেও নয় যে নিজের হুঁশ হারিয়ে ফেলবে। বরাবরই ওর অ্যালকোহল টলারেন্স খুব ভালো, তাই হালকা মাথা ঝিমঝিম করলেও তেমন একটা কিছু হয় না। কিন্তু ওই দিন কি হয়েছে ও জানে না। ওর সারা শরীরে মনে হচ্ছিল কেউ হিট দিচ্ছে। হি কুডন্ট জাস্ট কন্ট্রোল হিমসেলফ। রুমে গিয়ে একটা মেয়েকে বিছানায় দেখে ও তাও চেষ্টা করছিল তাকে ওঠাতে, যাতে কোনো ভুল না হয়। কিন্তু মেয়েটি রেসপন্স করেনি, তাই ও সিদ্ধান্ত নিয়েছিল বেরিয়ে যাবে। বাট কেউ একজন বাইরে থেকে দরজা লক করে দিয়েছিল, আর পকেটের ফোন গায়েব ছিল। হি ওয়াজ টোটালি হেল্পলেস। আর যাই হোক সকালে মেয়েটি কিছু না বলেই বেরিয়ে গিয়েছিল, তাই ওর লোকদের বলেছিল মেয়েটির উপর নজর রাখতে, খোঁজ খবর নিতে। একটা প্রজেক্ট নিয়ে এই 1 মাস অনেক ব্যস্ত ছিল, তাই মেয়েটির সাথে কথা বলার সুযোগ পায়নি। সেই প্রজেক্ট নিয়ে ও এখনো ব্যস্ত। তবে কালকে জানতে পারে মেয়েটা প্রেগনেন্ট, তাই ও সিদ্ধান্ত নিল মেয়েটির সাথে কথা বলা দরকার। মেয়েটি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, তাই এটা মেয়েটির জন্য অনেক বড় ইস্যু। কারণ আমাদের সমাজে কেউ কাউকে সাহায্য করুক আর না করুক, তাদের কথা শোনাতে বড্ড ভালোবাসে। শায়ন বুঝতে পারল রুশি মনের অবস্থা বর্তমানে ভালো নয়, তাই ঠান্ডা মাথায় কথা বলতে হবে। শায়ন শীতল কণ্ঠে বলল, দেখুন, আমি যা করেছি তাতে আমার ছোট্ট একটা সরি। তা ঠিক করতে পারবেন আমি জানি, আর তা বলে আপনাকে অসম্মান করতেও চাই না। আমি শুধু রেসপন্সিবল হতে চাই আপনার জন্য। আপনি বিশ্বাস করুন আর না করুন, তবে যা হয়েছে তা আমার ইচ্ছেতে হয়নি। শায়ন এক নিঃশ্বাসে কথাগুলো বলল, তারপর কিছুটা থেমে আবারও বলে উঠল, আই ওয়াজ ড্রাগড। আমি জানি এটা কে করেছে আর কেন করেছে। আমি তার ব্যাপারে এখনো ইনভেস্টিগেট করছি। সো ওদিন যা হয়েছে তা আমি ইচ্ছে করে করিনি। আই এম রিয়েলি রিয়েলি সরি ফর দ্যাট নাইট। রুশি রক্ত চক্ষু নিয়ে তাকালো শায়ানের দিকে। শায়ানের সরি, সামান্য সরি ওর হারানো সম্মান ফিরিয়ে দিতে পারবে? পারবে সবকিছুর বদলে দিতে? রুশি ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল, আর আপনার কেন মনে হয় আপনি যা বলছেন তা আমি বিশ্বাস করে নিব? আমাকে কি বাচ্চা মনে হয়? যা বুঝবেন তাই বুঝবো। আপনি যা করেছেন ইচ্ছে করে করেছেন। একা একটা মেয়েকে পেয়ে এত বড় সুযোগ হাতছাড়া করবেন কেন? আপনারা সব পুরুষরাই এক, কখনো নারীদের মনকে ভালোবাসেননি, ভালোবেসেছেন তাদের সৌন্দর্যকে। শায়ন রাগের হাত মুঠো করে ফেলল। এই মেয়ের সাথে যত ঠান্ডা মাথায় কথা বলছে তত রাগ দেখাচ্ছে। জীবনে প্রথম কাউকে সরি বলছে, আর এই মেয়েকে দেখো উল্টো মেজাজ দেখাচ্ছে। 1%ও যদি নিজের সৎ মায়ের উপর দেখাতো তাহলে কি এমন পরিস্থিতি থাকতো? কিন্তু না, ততক্ষণ তো মিনি বেড়াল হয়ে থাকে। শায়ন কয়েকবার শ্বাস ফেলে বলল, যদি মিথ্যে বলতাম তবে তোমাকে এখানে ডেকেছি কেন? আমি ইজিলি এই দায়িত্ব নেওয়া থেকে নিজেকে মুক্ত রাখতে পারতাম, আর তুমি জানতেও পারতে না। কিন্তু আমি যা বলেছি তা সম্পূর্ণ সত্যি বলেই তুমি আমার সামনে বসে আছো। আই এম সরি, আমি তুমি করে বলে ফেলেছি। রুশি কিছুক্ষণ ভাবলো। আসলে যদি যা বলছে তা সত্যি না হয় তাহলে শায়ন জামিল খান ওর সামনে ধরাই বা কেন দিবে? আর যাই হোক, তার লাইফে কোনো মেয়ের অভাব নেই। রুশি চোখ মুছে তার দিকে তাকিয়ে বলল, তো এখন কি করতে চান?
দেখুন, আমি আপনাকে বিয়ে করে দায়িত্ব নিতে চাই আর আপনাকে সেফও রাখতে চাই, কিন্তু আমি আপনাকে সারা জীবনের জন্য বিয়ে করতে পারবো না। বলতে পারেন এটা আমার পক্ষে সম্ভব নয়, চাইলেও সম্ভব নয়, কারণ আমি ওয়াদাবদ্ধ, আই প্রমিসড। আমার বাচ্চা অ্যাটলিস্ট 2 বছর হওয়া পর্যন্ত আপনাকে ওর পাশে থাকতে হবে, আর তারপর আপনি ওকে আমার কাছে দিয়ে দিবেন। রুশি হাসলো, যেটা ভাবছে সেটাই। দ্য গ্রেট শায়ান জামিল খান ওকে সারা জীবনের জন্য বিয়ে, এটা ভাবলো কি করে? হাহ, নিজের সন্তানের দায়িত্ব নিতে এসেছে, আর ও ভাবছে ওর ব্যাপারে যে ও কি করবে, থাকবে এরপর। সবকিছু না হয় বাদই দিল, ওর সন্তান ওকে ছাড়া কি করে থাকবে? এটা কি আদৌ সম্ভব যে যাকে 9 মাস গর্ভ ধারণ করবে তাকে ছেড়ে ও চলে যাবে? রুশি কঠিন গলায় বলল, আর আপনার এটা কেন মনে হয় যে আমি আপনার শর্তে রাজি হব? আমার সন্তান আমার কাছে থাকবে, আর আমি একাই তার জন্য যথেষ্ট। এটা আমার মনে হয় না, বরং আপনি এমনটাই করবেন কারণ আপনি বাধ্য। বিয়ে ছাড়া একটা বাচ্চাকে লালন পালন করা কি হাতের মোয়া মনে করেন? এই সমাজ টিকতে দিবে আপনাকে? কখনোই না। কিন্তু আমার কথায় রাজি হলে আপনি প্রপার রেসপেক্ট যেমন পাবেন, তেমনি আমি আপনার ক্যারিয়ার করে দেবো, যাতে ভবিষ্যতে আপনি ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারেন। আর তাছাড়া আপনি চাইলে আপনার বাচ্চার সাথে দেখা করতে পারবেন, আমি বাধা দেব না। শুধুমাত্র একটা কথাই রাখতে হবে, আর তা হচ্ছে আপনি আমাদের বিয়ের কথা বাইরে প্রকাশ করতে পারবেন না। শায়ানের কথা শুনে রুশি দোটানে পড়ে গেল। শায়ান যা বলছে তা সত্যি। এই সমাজে ও নিজের বাচ্চা নিয়ে বাঁচতে পারবে না, কিন্তু তাই বলে 3 বছরের বিয়ে? তবে এই মুহূর্তে একটাই সবচেয়ে সেফ ডিসিশন। আর যাই হোক, ওর বাচ্চাকে কেউ ভবিষ্যতে কিছু বলতে পারবে না, কারণ তার বাবা আছে। রুশি নিজেকে রাজি করালো। আর যাই হোক, নিজের সন্তানের জন্য ওকে রাজি হতেই হবে। রুশি কাঁপা কাঁপা গলায় বলল, আমি রাজি, তবে আমার একটা শর্ত আছে। ভবিষ্যতে আমার সন্তান আমাকেই মা হিসেবে চিনবে। শায়ান মাথা নাড়ালো। এছাড়া আর কোনো উপায় দেখছে বলে মনে হচ্ছে না। তবে সামনে থাকা মেয়েটির জন্য ওর খারাপ লাগছে। ওর হাতে কারোর জীবন নষ্ট হয়ে গেল, কিন্তু ও তো ওয়াদাবদ্ধ কারোর কাছে, যা চাইলেও ভাঙতে পারবে না। কিন্তু ও নিজের দায়িত্ব পালন করে যাবে। দরকার হয় ভবিষ্যতে নিজের দাঁড়িয়ে থেকে রুশির বিয়ে দিবে। ও সর্বোচ্চ চেষ্টা করবে রুশির প্রতি দায়িত্বগুলো পালন করার। হৃদয় সিথির লাল সিঁদুরে অসমাপ্ত প্রেম কাব্য, চোখের দুফোঁটা অস্ত্র মিশিত কাজল করে রেখে দিলাম আমি হিনা তোমার ডায়েরির শেষ পাতায়। লাইনগুলো মনে মনে আওড়াচ্ছে রুশি, ঠোঁটের কোণে এক রাশ তাচ্ছিল্যের হাসি। কিছুক্ষণ পূর্বেই শায়ানের অফিস থেকে বেরিয়ে এসেছে। কথা ঠিক হয়েছে শায়ান তাদের বাড়ি গিয়ে রুশির হাত চাইবে ওর বাবার কাছে, তারপর ঘরোয়াভাবে বিয়ে সম্পূর্ণ হবে। রুশি তাতে সম্মতি দিয়েছে। আসার সময় শায়ান নিজের ড্রাইভারকে দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বললেও রুশি না করে দেয়, সোজা চলে এসেছে। মাত্র 3 বছরের সম্পর্কে এত মায়া বাড়িয়ে কি লাভ? এই মায়া জিনিসটা বড্ড খারাপ। কারোর মায়ে একবার জড়িয়ে গেলে আর সেখান থেকে বেরোনো যায় না। তাই তো এতগুলো দিন চলে যাওয়ার পরেও তাকে ভুলতে পারিনি। কিন্তু এটাও সত্যি যে তার ডায়েরির পাতায় আর ওর বিচরণ নেই। না সেই মানুষটিকেও ভালোবাসেনি, আর না প্রেমে পড়েছে, শুধুমাত্র তার মায়ে জড়িয়েছে ভয়ঙ্করভাবে। ও জানে না জীবন থেকে কোন দিক মোড় নিচ্ছে, কি হতে চলেছে কিছুই জানে না। শুধু এতটুকু আশা করতে পারে যে ওর সন্তান ওর মতো পরিস্থিতিতে পড়বে না। আর যাই হোক, বেঁচে থাকতে তার উপর একটিও আঁচড় আসতে দিবে না। শায়ান যেহেতু বলেছে ওর ক্যারিয়ার গড়ে দিবে, তাই আর ওকে অ্যাটলিস্ট কারোর পুশ ওভার হয়ে থাকতে হবে না। রিক্সা এসে ওদের কলোনিতে থামতেই ও ভাড়া মিটিয়ে হাঁটা শুরু করলো বাসার দিকে। ঘড়িতে রাত প্রায় 8টা বাজে। আজকে ঘরে ঢুকতেই অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, সাথে পুরনো সেই কথাগুলো। নিজেকে প্রস্তুত করতেই ঘরে প্রবেশ করলো রুশি। আশা ছিল কিছু একটা ছুঁড়ে মারবে গায়ের উপর, কিন্তু তেমন কিছুই হলো না। বরং পরিস্থিতি বড্ড শীতল। ওর বাবাই সোফায় চিন্তিত ভঙ্গিতে বসে আছে, আর পালক মা বসে বসে পান চিবোচ্ছে। পালক ভাই বোন দুজনই উপস্থিত, হয়তো ওকে কিছু একটা বলবে বলেই বসে আছে। পালক মা পানের ফিকনি ফেলে ওর দিকে তাকালো, তারপর তামাটা দাঁতে হেসে বলে উঠলেন, সে কি মা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসে বসো। তার এরূপ তেল মিশ্রিত কথার সাথে কখনোই পরিচিত নয় রুশি, তাই কিছুটা হকচকিয়ে বলে উঠল, কোনো কিছু কি দরকার? মানে কিছু
করা লাগলে বলতে পারেন। না, তেমন কিছু নয়। আসলে তোর জন্য একটা প্রস্তাব এসেছে, তাই ভাবলাম তোর বিয়ের বয়স হচ্ছে, বসিয়ে রেখে তো লাভ নেই, সবাইকে বিয়ে করাতে হবে, তাই না? যত তাড়াতাড়ি করবি তত সামনে নিতে পারবি। রুশি এবার আসল কাহিনী বুঝতে পারলো। কিন্তু আম্মু, নিহা আপু তো আমার থেকে বড়, তাহলে তো তার আগে বিয়ে হওয়া উচিত। আমার মনে হয় এই বিয়েটা নিহা আপু করলেই ভালো হবে। সে কি বলিস? নিহা করবে মানে? উনি চেঁচিয়ে কথাটা বলে উঠলেন, তারপর কিছুটা সামনে বললেন, নিহা তো এখনো পড়াশোনা করছে, ও এখন বিয়ে করে কি করবে? আমিও তো পড়াশোনা করছি আম্মু। তাছাড়া আমার আগে বিয়ে হয়ে গেলে নিহা আপির সমস্যা হবে। তুমি বরং নিহা আপিকে বিয়েটা করতে বলো। আমি এখন বিয়ে করতে চাই। কথাটা শুনেই নাহার বেগম যেন তেলে বেগুনে জ্বলে উঠল। রুশির বাবা তখন কিছুটা শক্ত কণ্ঠে বললেন, তাহলে রুশিকে কেন দিবি? রুশি কি তোমার মেয়ে নয়? শোনো, তোমার মেয়ে ও হতে পারে, কিন্তু আমার নয়। এই আপদ আর কতকাল ঘাড়ে রাখবো? আর ভাসিয়ে তো দিচ্ছি না, বরং সসম্মানে বিয়ে দিচ্ছি। আর তুমি শোনো, এই যে এতকাল আমার খেয়েছো পড়েছো, তাই আমাদের এই ঋণ পরিশোধের কথা ভেবেও তুমি বিয়েটা করে নাও, বুঝেছো? আর আমার শেষ কথা, বিয়েটা হচ্ছে। শেষের কথাটা স্বামীকে শুনিয়ে কিছুটা জোরেই বললেন। এই পালক মেয়ের প্রতি তার স্বামীর আদিক্ষেতা কোনো কালেই সহ্য হয় না তার। সেই 13 বছর পূর্বে একটা আশ্রম থেকে মেয়েটিকে নিয়ে চলে এসেছিল তার স্বামী। কেন এনেছে জিজ্ঞেস করতেই বলে, আশ্রমের সমস্যা হয়েছে, বিশাল আগুনে ক্ষয়ক্ষতিও হয়েছে, তাই সব বাচ্চাদের বিভিন্ন ফ্যামিলিতে দিয়ে দিচ্ছে। এই মেয়েটিকে দেখে খুব মায়া হয়েছে ওর, তাই নিয়ে এসেছে। ওরা যেভাবে থাকে মেয়েটিকেও না হয় সেভাবেই থাকবে। কিন্তু এই সহজ কথাই হজম হলো না তার। নিজের ছেলে মেয়েকে চালাতে হিমশিম খায়, তার উপরে নতুন আরেকজন জুটেছে, তবে সেটা মুখে প্রকাশ করেনি। নিজের কাজে সাহায্য করার একজনের দরকার ছিল, তাই আর আপত্তি করেনি। কিন্তু সমস্যা তখন থেকে শুরু হয়েছে যখন তাকে আশেপাশের মানুষ এইটুকুন মেয়ের রূপের আর গুণের প্রশংসা শুরু করলো। আর এখন তো ভালো ভালো ঘর থেকে প্রস্তাব আসে। এই মেয়ের যা দেখে নাহারের পিত্তে জ্বলে ওঠে। নিজের মেয়ের বিয়ে নিয়ে তিনি খুব চিন্তিত। তিনি তাই তো আগে একে বিদায় করতে চাই। ছেলের বয়স একটু বেশি হলে কি হবে, ছেলে সরকারি চাকরি করে, ওখানে গেলে এই মেয়ে তো সুখেই থাকবে। আর যাই হোক, গাঙ্গে ভাসিয়ে দিচ্ছে না তো। নাহার বেগমের চোখের ভাষা হয়তো ঋষি কিছুটা একটা বুঝতে পেরেছে, তাই কিছু না বলে রুমে চলে গেল। এখানে দাঁড়িয়ে আর কিছু কথা শোনার ইচ্ছে নেই। আর তাছাড়া নিহাল নামে ওর পালক ভাইয়ের চাহনি সহ্য হচ্ছে না ওর। এই লোকটিকেও ও এক মুহূর্তে সহ্য করতে পারে না। সম্পর্কে নিজের বোন হয় এমন মেয়ের এরূপ আচরণ। পালক হোক আর যাই হোক, বোন তো বোনই হয়, তাই না? সায়ন সবেমাত্র অফিস থেকে ফিরেছে। টাইটা খুলে সোফায় চোখ বন্ধ করে গা এলিয়ে দিল। হঠাৎ কেয়ারটেকার এসে বলল, স্যার, চন্দ্রিকা ম্যাডাম এসেছে। আপনার জন্য ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়েছে। শায়ন হুট করে চোখ খুলে ফেলল। মনের ভেতর অজানা ভয় খেলে গেল। তাহলে কি ও কিছু জেনে গেছে? কিন্তু সেটা তো সম্ভব নয়। শায়ন দ্রুত পায়ে রুমের দিকে এগোলো আর বিছানায় একজন নারীকে শুয়ে থাকতে দেখলো। বয়স আনুমানিক 20 বছরের কাছাকাছি। চেহারায় অসম্ভব মায়া আর টানা টানা সেই চোখ দুটো যে কাউকে প্রেমে পড়তে বাধ্য করবে। এই মেয়েটাকে শায়ন ভালোবাসে, যে কিনা একসময় ওর জীবন বাঁচিয়েছে। আজ ও না থাকলে হয়তো ও বেঁচে থাকতো না, আর শায়ন জামিল খান হতো না। তাই তো তার কাছে ও ওয়াদাবদ্ধ, সারা জীবন ভালোবাসার ওয়াদাবদ্ধ, যে স্থান অন্য কাউকে দিবে না বলে প্রমিস করছিল কোনো এককালে। তাই তো রুশানি নামের মেয়েটিকে মেনে নেওয়া সম্ভব নয়। নয়তো আর যাই হোক, মেয়েটিকে ছেড়ে দিত না কখনোই। শায়ান দীর্ঘশ্বাস ফেলে বারান্দায় গিয়ে বসলো। ওর সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। একসাথে দুটো মেয়ের জীবন নিয়ে খেলছে ও। একজনকে ও ভালোবাসে আর অন্য একজন ওর বাচ্চার মা হতে চলেছে। আর দুজনকেই ঠকাচ্ছে ও, কিন্তু কাউকেই ফেলতে পারছে না। শায়ন মাথার চুল টেনে ধরলো শক্ত করে। অপরাধ বোধ ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। বারবার ভয় হচ্ছে, যদি চঞ্চি কখনো জানতে পারে আমি ওর অজান্তে এত বড় অপরাধ করে ফেলেছি, ও কি আমায় ক্ষমা করবে? হয়তো করবে না,
কারণ কোনো নারী তার সবচেয়ে মূল্যবান মানুষকে কারোর সাথে শেয়ার করতে পারে না, সেখানে চন্দ্রী কি করে করবে? আর ওই মেয়েটা, ওর তো কোনো দোষ নেই, ওর জন্য, শুধুমাত্র ওর জন্য ওর মেয়েটার জীবন আজ এই মোড়ে এসে দাঁড়িয়েছে। ফোনের আওয়াজে ধ্যান ভাঙল সায়ানের। রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে সাইল বলে উঠল, বস ওই মেয়েটাকে কাল দেখতে আসবে। আজ বিকেলে মেয়েটির পালক এটা নিয়ে প্রতিবেশীদের সাথে আলোচনা করেছে, আর সম্ভবত কালই কাবিন হয়ে যেতে পারে। কি করবেন এখন? তুমি সবকিছু রেডি করো, আমরা কাল ছেলে পক্ষ দেওয়ার আগে সেখানে যাব, আর যে করেই হোক ওকে বিয়ে করে একবারে নিয়ে আসবো। আর যাই হোক, হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। শায়ন ফোন রেখে দিল। ওই মেয়েটিকে যা প্রমিস করেছে তার সব কথা পূরণ করবেও। তখনই মেয়েলি কণ্ঠ ভেসে আসে। কার বিয়ের কথা বলছো শায়ন? পেছনে চন্দ্রীকে দাঁড়িয়ে থাকতে দেখে শায়ন দাঁড়িয়ে গেল। তবে কি সব শুনে ফেলেছে? এখন কি করবে ও? গুলশান লেকের পানিগুলো লাইটের আলোতে চিকচিক করছে। আশেপাশে জনমানবের কোনো চিহ্ন নেই, কিন্তু দূর থেকে গানের মৃদু আওয়াজ ভেসে আসছে। গুলশান লেকের পাশেই নর্ডিক নাইট ক্লাব, খুব সুন্দর পরিবেশ তাতে। ডান্স ফ্লোর, পুল পার্টি, স্পোর্টস চ্যালেঞ্জ, লাইব্রেরি সব মিলিয়ে পারদর্শিকদের জন্য আনন্দের জায়গা। ক্লাবের সেকেন্ড ফ্লোরে বসে আছে সায়ান। কিছুক্ষণ পূর্বেই এখানে এসেছে, বলতে এক প্রকার পালিয়ে চলে এসেছে। কতক্ষণ পূর্বে যখন চন্দ্রিকা প্রশ্ন করছিল বিয়ে সম্পর্কে, তখন ও কি বলবে বুঝে পাচ্ছিল না। কোন রকম আমতামতা করে বলল, আর যে করেই হোক ওকে বিয়ে করে একবারে নিয়ে আসবো। সম্পূর্ণ কথা নিচের দিকে তাকিয়ে বলছে সায়ান। আর যাই হোক, চোখে চোখ রেখে মিথ্যা বলার সাহস ওর হয়ে ওঠেনি, আর না সত্য বলার সাহস। সব মিলিয়ে দ্বিধাদ্বন্দ্বের মাঝে সাহিলের নাম বলে দিল। কথাটা শেষ করে চন্দ্রিকা, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।